প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ৩ গোয়েন্দা ভলিউম ৫, গল্প ভীতু সিংহ। এখন শুরু করছি চতুর্থ অংশ বা শেষ অংশ। ১৭। ফোনে হ্যানসনকে পাওয়া গেল। রোলস রয়েস নিয়ে তাকে আসার জন্য অনুরোধ করল কিশোর। গাড়ি আসতে আসতে তাড়াতাড়ি কিছু মুখে দিয়ে নিল তিনজনে। গাড়িতে উঠে বসে রবিন বলল, কিশোর, এইবার বলো এসবের মানে কি? খুব সহজ, জবাব দিল কিশোর। লোহার শিকের ভিতরে ভরে হীরা চোরাচালান করছে কলিন্সরা। তোমার মাথাটা ঠিক আছে তো কিশোর? মুসা বলল। ইয়ার্ডে যে তা কুড়িয়ে পেয়ে দিলাম তোমাকে, ওরকম শিকের কথা বলছো? মাথা ঝোঁকালো কিশোর। কিন্তু ওটা তো নিরেট লোহা, ওর ভেতরে ভরে হীরা আনে কিভাবে? নিরেট হলে পারবে না, কিন্তু ভেতরে ফাঁপা হলে? মনে আছে শিকটা হাতে নিয়ে বলেছিলাম বেজায় ভারী? গত রাতে যেটা আমি কুড়িয়ে পেয়েছিলাম তার চেয়ে তোমারটা ভারী, তার মানে তোমারটা নিরেট। কিন্তু বুঝলে কি করে শিকের ভেতর হীরা আছে? প্রশ্ন করল রবিন। প্রথমে শুধুই সন্দেহ ছিল, যখন শুনলাম উইলবার কলিন্স এসে খাঁচাগুলো কিনে নিয়ে গেছেন, শিওর হয়ে গেলাম। ভেতরে দামি কিছু না থাকলে এত আগ্রহ দেখিয়ে এত টাকা দিয়ে ওই ভাঙা খাঁচা কিনতে আসতেন না কলিন্স। কপাল খারাপ আমার, শিকটা হাতে পেয়েও হারিয়েছি। আমি এখনো বুঝতে পারছি না এত দেরিতে খাঁচাগুলো কিনতে এলেন কেন কলিন্স। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, মাথা নাড়ল মুসা। জানেনই যদি ওগুলোর ভেতরে হীরা আছে, প্রথমে ফেলে দিয়েছিলেন কেন? পরিস্থিতি খারাপ ছিল হয়তো তখন, কিংবা নিশ্চয় কোনো কারণ ছিল, তাই বেড়ার ওপাশে ইয়ার্ডে ফেলে দিয়েছিলেন। ভেবেছিলেন সময় সুযোগ মতো আবার তুলে এনে হীরাগুলো বের করে নেবেন। কিন্তু কোনোভাবে খাঁচাগুলো ইয়ার্ডের অন্য খাঁচার সঙ্গে মিশে যায়। ওগুলো কিনে নিয়ে আসেন রাশেদ চাচা? এটা সম্ভব, মাথা দোলালো রবিন। তারপর হয়তো ইয়ার্ডের লোককে জিজ্ঞেস করে জেনে নিয়েছে কলিন্স কে কিনেছে খাঁচাগুলো, নাম ঠিকানা জোগাড় করেছেন। খোঁজখবর করতেই দেরি হয়ে গেছে। আরেকটা ব্যাপার, ডেইমিং আর ড্যারেল জানে হীরাগুলোর কথা। সে কারণেই ডেইমিং যখন গিয়েছিল তোমাদের ইয়ার্ডে লোহার পাইপ, ডান্ডা এসব জিনিসের কথা জিজ্ঞেস করেছিল। মাথা ঝাঁকালো কিশোর। আমি ভাবছি, আবার বলল রবিন, অন্য খাঁচাগুলো ওরাই কিনে নিল না তো? অন্য খাঁচা? মুসা বুঝতে পারছে না। হ্যাঁ, মেরি চাচি যেগুলো বিক্রি করেছেন। আমরা তখন জাঙ্গলল্যান্ডে ছিলাম। না, ওগুলোতে ছিল না, বলল মুসা। ওগুলো অনেক বেশি লম্বা ছিল, খাঁচার শিক না, ভারীও অনেক বেশি। ওগুলো নিখাত লোহা। আমারও তাই ধারণা, একমত হলো কিশোর। ওগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি, যে খুশি কিনুক গে। কিশোর, মুসা মুখ ফেরালো। গত রাতে যে শিকটা পেলে ওটা ওখানে বনের মধ্যে এলো থেকে কিভাবে? হতে পারে আলগা ছিল। কলিন্স যখন খাতাটা তুলে ইয়ার্ডে ফেলতে নিয়ে যাচ্ছিল, শিকটা তখনই কোনোভাবে খুলে পড়ে গেছে। খেয়াল করেননি তিনি। তা না হয় হলো, বলল রবিন, কিন্তু খাঁচা এসেছে কয়েকটা, তাতে শিকও অসংখ্য। কলিন্স বুঝলেন কি করে কোনটাতে কোনটাতে আছে হীরা? উপায় আছে, মুচকি হাসল কিশোর। কিভাবে? হঠাৎ জানালার দিকে মুখ ফেরালো কিশোর। রবিন বুঝল পেটে বোমা মারলেও এ সম্পর্কে আর একটা কথা বের করা যাবে না এখন গোয়েন্দা প্রধানের মুখ থেকে। তার স্বভাব ওরকমই, কিছু কিছু কথা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে সে, কিছুতেই ভাঙতে চায় না। কেন সেই জানে। বিরক্তিতে মুখ বাঁকালো রবিন। আসল রহস্যটাই এখনো বাকি। যে রাত তদন্ত করতে গিয়েছিলাম আমরা, ভিক্টরকে নার্ভাস করলো কে, ছাড়লো কে? শীঘ্রই সেটা জানতে পারবো। বাইরের দিকে চেয়ে থেকে বলল কিশোর। হতে পারে মিস্টার কলিন্সই ছেড়েছেন, তারপর নিজেই খুঁজতে বেরিয়েছেন। ভাবখানা যেন তিনি কিছুই জানেন না। কেন করবেন এরকম? কথা ধরল মুসা। সব তালগোল পাকানো, কোনোটাই স্পষ্ট হচ্ছে না আমার কাছে। আজ সকালের কথাই ধরো, মুসার সুরে সুর মিলিয়ে বলল রবিন। ভিক্টরকে নিয়ে মিস্টার কলিন্স ছিলেন সেটের কাছে, আমরা দেখেছি। চিতার খাঁচার দরজা খোলা সম্ভব ছিল না তার পক্ষে,
কে খুলল? আবার ওদিকে ডাক্তার বললেন দোষটা তার। হতে পারে, জবাব দিল কিশোর। ডাক্তারও সব জানেন। কলিন্সকে হয়তো বা ডিককেও বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়েছেন। জাঙ্গলল্যান্ডে পৌঁছলো গাড়ি। নেমে সাদা বাড়িটার দিকে এগোলো ছেলেরা। বড় বেশি নীরব। হাঁটতে হাঁটতে বলল মুসা। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। কথা বলল না। আরো খানিক দূর এগিয়ে থমকে দাঁড়ালো সে। কি হলো? জিজ্ঞেস করলো রবিন। কি যেন শুনলাম। কান পেতে রয়েছে কিশোর। আবার কোনো খাঁচার দরজা খোলা নয় তো? দেখে শুনে কাছে যাওয়া উচিত। বাড়ির কিনারের খালি জায়গার দিকে এগোলো ওরা। ঘাসবন আর ঝোপঝাড়ের কিনার ঘেঁষে চলছে। বেশি নীরব। কথা শেষ করতে পারল না কিশোর। তার আগেই বাধা এলো। কি যে এসে পড়ল মাথার উপর। রবিন আর মুসার মাথায়ও পড়ল। কঠিন হাত চেপে ধরল ওদের। মুখ মাথা কম্বল দিয়ে জড়িয়ে ফেলা হলো। চিৎকার করলো ওরা, কিন্তু সেটা চাপা পড়ে গেল। জোরাজুরি করলো ওরা। হাত পা ছুড়ল, লাভ হলো না। ধরা পড়ল অচেনা শত্রুর হাতে। 18। কিছু দেখতে পাচ্ছে না, শুধু ইঞ্জিনের শব্দ কানে আসছে। গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। এক জায়গায় এসে থেমে বন্দীদের গায়ে কম্বল আরো ভালো করে জড়ানো হলো। তার উপর পেঁচিয়ে বাঁধা হলো দড়ি দিয়ে। তারপর তুলে বয়ে নিয়ে চলল একজন একজন করে। কিসের ভেতর যেন ঢুকিয়ে দেয়া হলো ওদেরকে। বুঝতে পারলো ওরা নরম গদির উপর রাখা হয়েছে। খটাং করে দরজা বন্ধ হলো। চলে যাচ্ছে লোকগুলো। পায়ের আওয়াজ বোঝা গেল। নীরব হয়ে গেল। তারপর হঠাৎ চালু হলো যন্ত্র। বিকট শব্দ। ওরা যেটার ভেতরে রয়েছে তার উপর এসে পড়ল কি যেন। ঝনঝন ক্যাশম্যাশ করে উঠল। ঝটকা দিয়ে উঠে গেল শূন্যে। হুড়মুড় করে একে অন্যের গায়ে গড়িয়ে পড়ল ওরা। আরে, চেঁচিয়ে উঠল রবিন। মুখে এখন আর চাপ নেই। স্পষ্টই বোঝা গেল কথা। উপরে তুলছে মনে হয়। হ্যাঁ, কিশোর বলল। জলদি কিছু করা দরকার আমাদের। কম্বল সরাতে পারলে অন্তত দেখতে পারবো কি হচ্ছে। অনেক চেষ্টা করলো ওরা, কিছুই করতে পারল না। কম্বল পেঁচানো, তার উপর দড়ি দিয়ে বাঁধা। হুপ 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 শব্দ কানে আসছে। মারছে মুসা আতঙ্কিত। কনভেয়র বেল্টের আওয়াজ। পুরনো গাড়ির ভেতর ভরা হয়েছে আমাদেরকে। ক্রেনের আকশি তুলে নিয়েছে গাড়িটা। নামিয়ে দেয়া হলো গাড়িটা। দুলনি বন্ধ হয়ে গেছে। আচমকা হুপ শব্দের সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক ঝাঁকুনি। ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে গাড়ি। সেই সাথে এগোচ্ছে ছেলেরা শেডের মুখের দিকে, নিশ্চিত মৃত্যুর দিকে। ছাড়া পাওয়ার জন্যে আরেকবার চেষ্টা চালালো ওরা। ব্যথা চেষ্টা। চলছে বেল্ট। এগিয়ে যাচ্ছে গাড়িটা। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ওরা। যন্ত্রের শব্দে ঢাকা পড়ে গেল সে চিৎকার। নিজেরাই শুনতে পেল না ভালো মতো। বাইরের কে শুনবে? জলদি নামাও, শোনা গেল একটা কণ্ঠ। থেমে গেছে যন্ত্রের শব্দ। টেনে হিসে গাড়ি থেকে বের করে মাটিতে নামানো হলো ওদের। গায়ের উপর থেকে কম্বল সরাতে সোজা ডেইমিংয়ের চোখে চোখ পড়ল কিশোরের। মুখ ফিরিয়ে দেখল ইয়া বড় এক ছুরি দিয়ে মুসার বাঁধন কাটছে ড্যারেল। আরেকজন লোক দাঁড়িয়ে আছে কাছেই। পরনে ইউনিফর্ম, মাথায় ধাতব হেলমেট। অনুমান করতে অসুবিধা হলো না ইয়ার্ডের মেশিন চালক সে। চোখে অবাক দৃষ্টি। তারপর হাসি মুখে বলল ডেইমিং, কেমন লাগছে? গেছিলে তো আরেকটু হলেই। উঠে বসে মাথা ঝাঁকালো শুধু কিশোর। বোকা হয়ে গেছে যেন। মুক্ত হলো রবিন আর মুসাও। শরীরের এখানে ওখানে ডলে রক্ত চলাচল স্বাভাবিক করে নিচ্ছে। সময় মতোই এসেছি, বলল ডেইমিং। কি হয়েছিল? কি করেছিলে? কারা যেন কম্বল ছুঁড়ে ফেললো আমাদের মাথায়। ডেইমিংয়ের প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল কিশোর, আর কিছুই দেখলাম না। তারপর বেঁধে নিয়ে এলো এখানে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্যে। কারা এনেছে? মাথা নাড়ল কিশোর। এত দ্রুত ঘটে গেল সব, কিছুই দেখার সময় পায়নি। উইলবার কলিন্সের বাড়ির কাছে। থেমে গেল সে। আপনারা কি করে জানলেন আমরা এখানে আছি? কাছাকাছি ছিলাম আমরা, বলল কোদাল মুখ। সঙ্গীকে দেখিয়ে বলল
ড্যারেল হঠাৎ বলল, পুরনো গাড়িতে কি ভরতে দেখেছে সে। দেখতে এলাম। দেখি লোকগুলো পালিয়ে যাচ্ছে, মুখে রুমাল বাঁধা। ক্রেনের আকশি তুলে নিল গাড়িটা। আমরা কিছু করার আগেই দৌড়ে এসে কন্ট্রোল রুমে। কেঁপে উঠল মশা। এখনো বিশ্বাস হচ্ছে না আমার। আর একটু হলেই। ভয়ে ভয়ে তাকালো শেডের মুখের দিকে। কারা ধরেছিল তোমাদেরকে? জিজ্ঞেস করলো ডেইমিং। কি করেছো তোমরা? যে মেরেই ফেলতে চেয়েছিল। মুখ তুলল কিশোর। এটা তদন্ত করছি। কাদের সন্দেহ করছি নাম বলার সময় আসেনি এখনো। হাসলো কোদাল মুখো। তাই না? ধরো। আবার কম্বল জড়িয়ে বেল্টে তুলে দেয়া হলো তোমাদের। শেডের ভেতর গিয়ে তখন চমৎকার গোয়েন্দাগিরি করতে পারবে। দেব নাকি তুলে? আর চোখে কনভেয়র বেল্টের দিকে তাকালো কিশোর। আসলে আপনাদের দুজনকেও সন্দেহ করেছি আমরা। তবে এখন বুঝতে পারছি এরা চোরাচালানের সঙ্গে আপনারা জড়িত নন। তাহলে আমাদের বাঁচাতেন না। সঙ্গীর দিকে ফিরে ভুরু নাচিয়ে বলল ডেইমিং। কি ড্যারেল, বলিনি ছেলেটা ভীষণ চালাক? জেনে ফেলেছে সব। কিশোরের দিকে চেয়ে হাসলো। তো ইয়াং ম্যান, আশা করি এবার বলবে ওগুলো কোথায় আছে। বলতে পারবো না, কারণ জানি না। ঝটকা দিয়ে সঙ্গীর দিকে মুখ ফেরালো ডেইমিং। খামোখা সময় নষ্ট করছি এখানে। জলদি চলো, দেরি করলে পালিয়ে যাবে বেটারা। 19। দরজা খুলে অবাক হলো ডিক। আরে কিশোর, তোমরা? ডেইমিং আর আরেকজন লোক। ড্যারেল এসেছে এখানে? জিজ্ঞেস করলো কিশোর। মাথা নাড়ল ডিক। না তো, কেন? ভুরু কুচকালো কিশোর। গেল কোথায় ওরা? তোমার চাচা তো বাইরে গেছেন না? আবার মাথা নাড়ল ডিক। না, ঘরেই তো, ভিক্টরের কাছে শুয়ে আছে। দাঁড়াও, ডাকি। ডিক চলে গেলে দুই সহকারীর দিকে তাকালো কিশোর। অবাক কাণ্ড, বলল মুসা। আমিও ভেবেছিলাম দুজনে এখানে এসেছে। গেল কোথায়? বোধহয় খাঁচাগুলো খুঁজতে, অনুমান করলো রবিন। কিসের খাঁচা? হাসি খুশি একটা কণ্ঠ শোনা গেল। দরজায় দেখা দিলেন কলিন্স। আপনার পুরনো খাঁচাগুলো, মিস্টার কলিন্স। কিশোরের জবাব। অবাক হলেন কলিন্স। কি বলছো? জানার তো কথা আপনার, মিস্টার কলিন্স। ভিক্টরের ফেলে দেয়া খাঁচাটা, সেই সঙ্গে আরও 3টে, যেগুলো আজ গিয়ে আমাদের ইয়ার্ড থেকে কিনে এনেছেন। কলিন্সের চোখে শূন্য দৃষ্টি। আমি? খাঁচাগুলো এনে কোথায় রেখেছেন মিস্টার কলিন্স? এবার প্রশ্ন করল রবিন। যেগুলোর শিকের ভিতর হীরা লুকানো রয়েছে। বন্ধু বুদ্ধ বনে গেছেন যেন, এমন ভাব করে একে একে 3 ছেলের মুখের দিকে তাকালেন কলিন্স। ওকে, খুলে বলো সব। অস্বস্তি ফুটল মুসার চোখে। একটা সত্যি কথা বলুন, অন্তত বলুন। আমাদেরকে বেঁধে মেটাল শ্রেডারে ফেলে দিয়ে আশায় আপনার হাত আছে তো? ধীরে ধীরে মাথা নাড়লেন কলিন্স। ভাতিজার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি বলে ওরা? চাচার মতোই ডিগো মাথা নাড়ল। জানি না। আপনি বলেছিলেন আপনার একটা সমস্যা হয়েছে, রবিন বলল। তাই আমাদের সাহায্য চেয়েছিলেন। ভিক্টরকে কেউ নার্ভাস করে, তাই না? অথচ খোঁজ করতে গিয়ে বেরিয়ে পড়ল আরেক কিচ্ছা। আপনি আর আপনার ভাই সিলভার চোরাচালানি দলের সদস্য। জানোয়ারের খাঁচায় করে হীরা পাচার করেন। কোনোভাবে একটা চালান হারিয়ে ফেলেছিলেন। তাই আজ গিয়ে কিশোরদের ইয়ার্ড থেকে 4টে খাঁচাই কিনে এনেছেন। পাগল হয়ে গেছো তোমরা? এতক্ষণে রাগলো ডিক। আজ সকাল থেকে কাকুর সঙ্গে ছিলাম। জাঙ্গলল্যান্ড থেকেই বেরোয়নি আজ। কলিন্সের দিকে তাকালো কিশোর। বেরোননি? মাথা নাড়লেন কলিন্স। কিন্তু আমার চাচা তো বলল উইলবার কলিন্স নামে একজনের কাছে বিক্রি করেছে। বোকামি করে ফেলেছি। চেহারা কেমন ছিল জিজ্ঞেস করিনি চাচাকে। এখন আন্দাজ করতে পারছি কে। ডারেল? জিজ্ঞেস করলো রবিন। হতে পারে। আবার কলিন্সের দিকে তাকালো কিশোর। হীরার ব্যাপারে কিছু জানেন না আপনি? তুমি কি বলছো তাই তো বুঝতে পারছি না। ভিক্টরের খাঁচাটা ফেলে দিলেন কেন? হাত নাড়লেন কলিন্স। পুরোপুরি পোষ মারার পর আর খাঁচায় রেখে কি লাভ? জঞ্জাল ফেলার জায়গা যখন বাড়ির কাছেই আছে, দূরে যাওয়ার আর দরকার হলো না। বেড়ার ওপাশে ইয়ার্ডে ফেলে দিলাম। কিন্তু ভিক্টরকে ঘরে নিয়ে আসার পরেও অনেকদিন খাঁচাটা ফেলেননি, তাই না? হ্যাঁ। ফ্র্যাঙ্কলিন সিন এসে ভিক্টরের
ভিক্টরকে ভাড়া করার কথা বলার পর ফেলেছি। সিংহটা বুনোই রয়ে গেছে, চেন কথা ভাবুক তা চাইনি। চেহারা বিকৃত করে ফেলল কিশোর। মাপ চাইছি মিস্টার কলিন্স, অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। আমারই বোঝার ভুল। ভুল আমরা সবাই করি কিশোর। খুলে বলো তো সব হয়েছেটা কি? গোড়া থেকে শুরু করলো কিশোর। একেবারে খাঁচাগুলো তাদের ইয়ার্ডে পৌঁছার সময় থেকে ডেইমিংয়ের খাঁচা কিনতে যাওয়ার কথা বলল, অথচ ডিক জানালো ওর নাম জিঞ্জার, সিনের সঙ্গে কাজ করে। লোকটার চেহারার বর্ণনা দিল। হ্যাঁ, থিয়েটারের কাছাকাছি দেখেছি বলে মনে পড়ছে, বললেন কলিন্স। গত রাতে ইয়ার্ডে ঢুকেছিল সে, জানালো রবিন। সঙ্গে আরেকজন ছিল, নাম ডারেল। চোরাই হীরার কথা বলা বলি করেছে ওরাই আজ বাঁচিয়েছে আমাদের। আর একটু হলেই পিষে ফেলতো মেটাল শেডার। চুপচাপ সব শুনলেন কলিন্স। তারপর বললেন, সরি বয়েস, কিন্তু কিছু কিন্তু বুঝতে পারছি না কিছু। ধরলাম হীরা চোরাচালান হয়ে আসে এখানে, তবে তর্জনী নেড়ে বললেন, একটা ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, আমার ভাই সিলভার নেই এসবে। চুপ করে ভাবলো কিছুক্ষণ কিশোর। গত ক মাসে কটা খাঁচা ফেলেছেন বলবেন? গত ক মাসে নয়, বছর খানেক আগে গোটা তিনেক ফেলেছি। শেষ ফেলেছি ভিক্টরের খাঁচাটা, মাঝে আর একটাও না। তাহলে ওই খাঁচাটা দিয়েই শুরু। আচ্ছা, ভিক্টর কেমন আছে আজ? হাসলেন কলিন্স। ভালো, খুব ভালো। চমৎকার অভিনয় করেছে, ভালো শুটিং। সিন খুব খুশি। ঘরে শুয়ে এখন ঘুমাচ্ছে সিংহটা। খানিক আগে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে গেছে। সহকারীদের দিকে ফিরল কিশোর। যাওয়া দরকার, কাজ আছে, চলো। এগিয়ে দিতে এলো ডিক। হাঁটতে হাঁটতে বলল, দরকার পড়লে আবার এসো, চাচা কিছু মনে করেনি। করলেও দোষ দেয়া যাবে না তাকে। তিক্ত কণ্ঠে বলল কিশোর, খুব খারাপ কাজ করে ফেলেছি, তোমার কাছেও মাপ চাইছি ডিক। আরে দূর, কি যে বলো। একটা আলগা পাথরে পা পিছলে হঠাৎ আছাড় খেল কিশোর। উঠে বসলে দেখা গেল হাত ঝাড়ছে, করে আঙুল মুখে দিয়ে চুষল। কোনো কিছুতে লেগে কেটে গেছে আঙুলের মাথা। কি হলো, বেশি লেগেছে? ঝুঁকে এলো ডিক। না, সামান্য। সামান্য কোথায়, রক্ত বেরোচ্ছে। চলো ঘরে চলো, ওষুধ লাগিয়ে দিই। ঘরে ঢুকে ডিক বলল, ডাক্তার চাচা থাকলে ভালো হতো, ব্যান্ডেজ বেঁধে দিতে পারতো। আরে তার ব্যাগ ফেলে গেছে। কখনো তো এরকম হয় না। একটা চেয়ারের উপর পড়ে আছে বহু ব্যবহৃত পুরনো মলিন চামড়ার ব্যাগটা। ওটার দিকে স্থির চেয়ে থেকে কিশোর বলল, ঠিক আছে, আমি ব্যান্ডেজ বেঁধে নিতে পারবো। ব্যাগ ধরলে কিছু মনে করবেন না তো ডাক্তার? আরে না না, কি মনে করবেন, যাও না। ব্যাগ খুলে হাত ঢোকালো কিশোর। ব্যান্ডেজের কাপড় বের করতে গিয়ে বেরিয়ে পড়লো আরেকটা জিনিস, হলদে এক টুকরো কাগজ। কারো পুরনো প্রেসক্রিপশন বোধ হয়, রেখে দাও, বলল ডিক। রাখতে গিয়েও লেখার দিকে চোখ পড়ে যাওয়ায় আর রাখলো না কিশোর। বড় বড় হয়ে গেল চোখ। কি? এগিয়ে এলো রবিন। কাগজটার দিকে তাকিয়ে থেকে বলল কিশোর, বিশ্বাসই হচ্ছে না, কিন্তু হ্যাঁ, এখন বুঝতে পারছি, সবকিছু পরিষ্কার। কি বিড়বিড় করছো? জিজ্ঞেস করলো মূসা। কি পরিষ্কার? কাগজটা বাড়িয়ে দিল কিশোর। নিজেই পড়ে দেখো। জোরে জোরে পড়ল মূসা। ডক্স রক্স নক্স এক্স রেক্স বক্স। মানে কি এর? হাত নাড়ল ডিক। এর মানে হলো, কিশোর বলল, সবকিছুর পেছনে এমন একজন লোক রয়েছে যাকে ঘুণাক্ষরে সন্দেহ করিনি। মানে? পেছন থেকে জিজ্ঞেস করলেন কলিন্স। কথা শুনে দেখতে এসেছেন আবার কারা? শুনলে খুব খারাপ লাগবে আপনার। ঘুরে দাঁড়ালো কিশোর। ডাক্তার, হ্যালো আইন। হাসলেন কলিন্স। আবার না বুঝে কথা বলছো কিশোর? ডাক্তার আমার পুরনো বন্ধু। দেখি কাগজটা। তার হাত বাড়ানো থাকতে থাকতে দরজা খুলে গেল। ঘরে ঢুকলো বিশাল দেহী একজন লোক। ডাক্তারের ব্যাগ নিতে এসেছি, ভুলে ফেলে গেছেন। ব্যাগটা খোলা দেখে কুঁচকে গেল ভুরু। মুসার হাতে হলুদ কাগজের টুকরোটা দেখে জ্বলে উঠল চোখ। চেঁচিয়ে বলল, এই ছেলে, ব্যাগ খুলেছ কেন? টান দিয়ে কাগজের টুকরোটা কেড়ে নিল সে। মুসের দলা পাকিয়ে হাত বাড়ালো ব্যাগের দিকে। এগিয়ে এলেন কলিন্স। ব্রড, 1 মিনিট।
চোখের পলকে পিস্তল বেরিয়ে এলো ব্রডের হাতে। সরো, ধমকে উঠল সে। নইলে মরবে বলে দিলাম। ঢোক গিলল কিশোর। শুকনো কণ্ঠে বলল, তুমিই সেই লোক যে খাঁচাগুলো আনার সময় মিথ্যে করে উইলবার কলিন্সের নাম বলে এসেছ। কুৎসিত হাসি হাসল ব্রড। বাহ, চালাক ছেলে, জোরে শীষ দিয়ে উঠলেন কলিন্স। নরম মাংসের প্যাড লাগানো ভারী পায়ের আওয়াজ শোনা গেল। চমকে ফিরে তাকালো ব্রড। দরজায় বিশাল সিংহটাকে দেখে কঠিন হলো চোয়াল। দরজা জুড়ে দাঁড়ালো ভিক্টর, হলুদ চোখে আগুন। ধীরে ধীরে লেজ নাড়ছে। চাপা ঘর ঘর বেরোচ্ছে গলার গভীর থেকে। সামান্য সময়ের জন্য ফিরেছে ব্রড। ওই মুহূর্তটার সদ্ব্যবহার করলো মুসা। ধাই করে থাবা মেরে বসলো ব্রডের হাতে। উড়ে চলে গেল পিস্তলটা। খটাস করে পড়ল মেঝেতে। গাল দিয়ে উঠল ব্রড। পিস্তলটার দিকে পা বাড়াতেই বাধা দিলেন কলিন্স। খবরদার ব্রড, আর একটা পা বাড়ালেই সিংহের খাবার হয়ে যাবে তুমি, ভিকি। জবাবে রক্ত পানি করা গর্জন ছাড়ল ভিক্টর। থমকে গেল ব্রড। কুৎসিত মুখটাকে আরো কুৎসিত করে দিল হতাশা। ধপাস করে বসে পড়ল একটা চেয়ারে। গুড বয়। হেঁটে গিয়ে পিস্তলটা তুলে নিলেন কলিন্স। ব্রডের কাছে এসে তার মুখের সামনে নেড়ে বললেন, এবার মুখ খোলো তো বাপু। চোরাই হীরার গল্প শোনার জন্য অস্থির হয়ে আছি আমরা। 20, ওই যে ডাক্তারের বাড়িঘর। হাত তুলে একটা গোলা বাড়ির ওপাশে ছোট বাড়ি দেখালো ডিসপেন্সারি। গোলাঘরের কাছ থেকে খটাং খটাং আওয়াজ ভেসে আসছে। কিশোর হাসল। আমার চাচা মেয়ের কাজ তো। ডাক্তার আন্দাজ করতে পারেনি, মানে দিক বুঝতে পারল না। চলো, নিজের চোখেই দেখবে। গোলার পাশে ডাইবইতে লরিটা দাঁড়িয়ে আছে, হুটখোলা জিপটাও। পাশে পড়ে আছে 4টে খাঁচা। একটার কাছে দাঁড়িয়ে আছে ডাক্তার, এক হাতে হাতুড়ি আর এক হাতে প্লার্স। পায়রাও যে ফিরে তাকালো সে, ভুরু কোচকালো। কি হয়েছে উইলবার, কোনো গোলমাল? মাথা ঝাঁকালেন কলিন্স। কালো ব্যাগটা ডাক্তারের পায়ের কাছে ছুঁড়ে ফেলে বললেন, ব্যাগটা নাকি খুঁজছিলে, ফেলে এসেছিলে আমার ঘরে। হ্যাঁ, থ্যাংক ইউ, কিন্তু ব্রডকে তো আনতে পাঠিয়েছিলাম, ও গেল কোথায়? খাঁচার দিকে চেয়ে বিরক্তি ফুটল ডাক্তারের চোখে। আমি একা পারছি না, ওকে দরকার। একটা জরুরি কাজে লাগিয়ে দিয়ে এসেছি, বললেন কলিন্স। আমরা সাহায্য করি, কি করতে হবে? হাতের হাতুড়ির দিকে তাকালো ডাক্তার। শিকগুলো শক্ত কিনা শিওর হয়ে নিচ্ছি, আর দুর্ঘটনা চাই না। এরপর কোনো জানোয়ার ছুটলে সোজা গিয়ে আদালতে উঠবে সিন। হাসলেন কলিন্স। থ্যাঙ্কস ডাক্তার, আমার জন্য অনেক ভাবো তুমি। কিশোরের দিকে ফিরলেন তিনি। কোন শিকে বের করতে পারবে? আশা করি। মাথা কাত করল কিশোর। হাতুড়িটা লাগবে। ডাক্তার, কলিন্স বললেন, তোমার হাতুড়িটা দাও তো ওকে। দ্বিধা করল ডাক্তার। হাতুড়িটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি করবে? ওরা গোয়েন্দা। কিশোরকে দেখালেন কলিন্স। ওদের আমিই ডেকে এনেছি। ভিক্টর কেন নার্ভাস হয়ে যায় তদন্ত করে দেখার জন্যে। ওরা এসে আজগুবি গপ্প শোনালো আমাকে। চোরাই হীরার কারবার নাকি চলছে এখানে। আজগুবি, মলিন দেখালো ডাক্তারের হাসি। কিশোরকে জিজ্ঞেস করলো, কোথায় আছে হীরা? দয়া করে যদি একটু সরেন স্যার, অনুরোধ করলো কিশোর। নিশ্চয়, সরে জায়গা করে দিল ডাক্তার। দেখো, জোরে বাড়ি মেরো না। শিকটিক খুলে ফেলো না আবার। অনেক কষ্টে টাইট দিয়েছি। আপনি দেননি, শান্ত কণ্ঠে বলল কিশোর। দিয়েছে আমার চাচা আর রোভার। বিস্মিত হলো ডাক্তার। দেখছেন না কি আটকেছে? আবার বলল কিশোর। কাস্টমারের কমপ্লেন শুনতে রাজি না চাচা। কাজ যা করবে তাতে খুঁত থাকতে দেবে না। ইন্টারেস্টিং, বলল ডাক্তার। সেজন্যই এত পিটিয়ে এখনো আলগা করতে পারেননি। 3টে শিক দেখালো কিশোর। বাড়ি লেগে বাঁকা হয়ে গেছে। এক এক করে প্রত্যেকটা শিক ঠুকে দেখল সে। ফিরে চেয়ে বলল, এটাতে 2টো আছে। কলিন্সের দিকে চেয়ে বলল ডাক্তার, ছেলেটা কি বলছে?
দেখি কি করেও, জবাব দিলেন কলিন্স। বেশিরভাগ শিখই মরচে ধরা, নাটক করার সুযোগ পেলে ছাড়ে না কিশোর। তার মানে দীর্ঘদিন বাইরে রোদ বৃষ্টির মধ্যে পড়েছিল। মিস্টার কলিন্সের ফেলে দেয়া যে কোনো খাঁচার শিক হতে পারে ওগুলো। এই যে এই শিকটা, এটাও মরচে ধরা, এর ভেতরটা ফাঁপা। হাতুড়ি দিয়ে বাড়ি দিলে দেখছেন কেমন আওয়াজ করে? এটা ভিক্টরের খাঁচা থেকে এসেছে। আর এই যে এটা, খাঁচার আরেক দিকে গিয়ে আরেকটা শিকে বাড়ি দিল কিশোর। এটাও ফাঁপা, এর গায়ে মরচে নেই। তার মানে এটা বাইরে পড়ে থাকেনি খুব একটা, নতুন এসেছে। এটা গরিলার খাঁচার শিক। গরিলাটা যে রাতে এসেছে, খাঁচা থেকে শিকটা সেই রাতেই খুলে নিয়েছে ব্রড। এটা যেখানে ছিল তার পাশের দুটো শিক বাঁকিয়ে বেরিয়ে গিয়েছিল গরিলাটা। আমার ধারণা ব্রডের পিছু নিয়েছিল। ভয় পেয়ে যায় ব্রড, দৌড়ানোর সময় হাত থেকে ফেলে দেয় শিকটা। ভয়ে ছোটার সময় আমি আছাড় খেয়ে পড়ি ওটার উপর। কিন্তু ব্রড জানলো কি করে এটা তোমার হাতে পড়েছে? জিজ্ঞেস করলো ডিক। কাল রাতে ওর তাড়া খেয়েই তো দৌড়াচ্ছিলাম, বললাম আছাড় খেয়ে। হাত ঠেকলো শিকটা, তুলে নিলাম। আমার হাত থেকে এটা কেড়ে নেয়ার জন্যই আরো জোরে দৌড়াচ্ছিল ব্রড। তখন বুঝতে পারিনি এটা তুলে নিয়েছিলাম আত্মরক্ষার জন্যে, একটা অস্ত্র। আমি এটা নিয়ে গেছি। পরে ব্রড নিশ্চয় বলেছে ডাক্তার হ্যালোয়েনকে। ডাক্তার আমাদের ঠিকানা দিয়েছে, মানে ইয়ার্ডের ঠিকানা। ওখানে গিয়ে শুধু এই শিকটাই নয়, আরো খাঁচা দেখেছে ব্রড, কিনে নিয়ে এসেছে সব। এমনিতেও খুঁজছিল ওগুলো। এর ভেতরেই আছে। এত শিওর হচ্ছ কেন? বলল ডিক। হচ্ছে না তো, আন্দাজ করছি। খুললেই বুঝতে পারবো। তবে পাবো আশা করি। সংকেতের সঙ্গে মিলছে তো? যেমন? প্রতিটি শব্দের ব্যাখ্যা আর করলাম না। মোটামুটি ধরে নেওয়া যায়, বলা হয়েছে সিংহের খাঁচায় আছে হীরাগুলো, বের করে নাও। এটা আগের মেসেজ। গরিলার খাঁচা পাঠানোর পর নিশ্চয় নতুন মেসেজ পাঠানো হয়েছে, তাই না ডাক্তার সাহেব? জবাব শোনার অপেক্ষায় না থেকে বলে গেল কিশোর। গত রাতে খাঁচাটাকে কিভাবে ঠুকে ঠুকে পরীক্ষা করেছিল ডাক্তার, মনে আছে? চিতার খাঁচাটাও, প্রতিটি শিক। তখনই অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, কিন্তু সন্দেহ করিনি কিছু। আসলে ওভাবে ঠুকে ফাঁপা শিক খুঁজছিল ডাক্তার। অ্যালোয়েনের দিকে ফিরল সে। প্লায়ার্সটা দেবেন প্লিজ। নীরবে যন্ত্রটা বাড়িয়ে দিল ডাক্তার। একটা ফাঁপা শিকের মাথার কাছটা প্লায়ার্স দিয়ে চেপে ধরে জোরে মোচড় দিল কিশোর। কয়েকবার মোচড়াতেই প্যাচ খুলে গেল। শিকের নিচের দিকের প্যাচও ওভাবে খুলল সে। চ্যাপ্টা লোহার বারের সঙ্গে স্ক্রু দিয়ে আটকানো রয়েছে শিকের দুই মাথা। ওগুলো খুলে শিকটা খুলে আনলো সে। সবাই ঘিরে ধরল তাকে, আগ্রহ ফেটে পড়ছে। দেখা গেল বিশেষ ধরনের ক্যাপ লাগানো রয়েছে শিকের মাথায়। একদিকে প্লায়ার্স দিয়ে চেপে ধরে ওই ক্যাপ খুলল কিশোর। খোলা মাথাটা কাত করতেই ভেতর থেকে হরহর করে পড়ল হলদেটে অনেকগুলো পাথর। ওগুলো হীরা? চেঁচিয়ে উঠল মূসা। হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর। আনকাট ডায়মন্ডস, অর্থাৎ আকাটা হীরা। খনি থেকে তুলে সোজা পাঠিয়ে দেওয়া হয়েছে। খাইছে টনখানেকের কম হবে না। বেশি বাড়িয়ে বলো তুমি। পাথরের স্তূপের দিকে তাকিয়ে আছে কিশোর। টন কি এত সোজা? কাল রাতে ডেইমিং বলেছিল 600 কে, মনে আছে? তার মানে কে দিয়ে ক্যারাট বোঝাতে চেয়েছিল। 1 ক্যারাটের বর্তমান বাজার দর মোটামুটি $2000 যদি ধরি, তাহলে এখানে যা আছে কাটার খরচ বাদ দিয়ে আমার অনুমান $5 লাখ কম হবে না। আরেকটা শিক থেকে যা বেরোবে তাও যদি পাস হয়, তাহলে হবে $10 লাখ। কথাই বলেছিল কাল রাতে ডেইমিং। পাথরগুলোর দিকে তাকিয়ে বললেন কলিন্স। তোমার এই কাজ ডাক্তার? সাড়া নেই। ফিরে তাকালো সবাই। কোথায় ডাক্তার? সকলের অলক্ষ্যে চলে গেছে। জিপের ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ হলো। পালাচ্ছে তো, চেঁচিয়ে উঠে দৌড় দিল মূসা।
পিছিয়ে এসে পথের দিকে নাক ঘোরালো জিপ। ঠিক ওই সময় বাঘ ঘুরে বেরিয়ে এলো দুটো গাড়ি। জিপের পথ রোধ করলো। জিপ থেকে লাফিয়ে নেমে বনের দিকে দৌড় দিল ডাক্তার। দুই গাড়ি থেকে নামলো দুজন লোক, ডাক্তারের পিছু নিল। ডেইমিং চিৎকার করে বলল, রবিন, ড্যারেল। পালাতে পারল না ডাক্তার, ধরে নিয়ে এলো তাকে দুই আগন্তুক। এই যে, ওনার কথাই বলেছিলাম। কলিন্সকে বলল কিশোর, ওনার নাম ডেইমিং। না না, জিঞ্জার, প্রতিবাদ করল ডিক। হেসে মাথা নাড়ল কোদালমুখো। দুজনেই ভুল, আমার নাম আসলে মাইকেল হ্যামার। পকেট থেকে একটা কার্ড বের করে দিল, পরিচয়পত্র। পরে লাল হলো কিশোরের মুখ। আপনি কাস্টমসের লোক? আমি ভেবেছিলাম ডাকাত দলের সদস্য। স্পাইদের আচরণ অনেক সময়ই লোকের সন্দেহ জাগায়। এসে বললেন মাইকেল হ্যামার। ওর নাম ড্যারেল। ঠিকই আছে। সঙ্গীকে দেখালেন। আমেরিকান ট্রেজারির লোক। অনেক দিন ধরে চেষ্টা করছি আমরা এই চোরাচালানির দলকে ধরার জন্যে। অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দিল আমাদের ছেলেটা। পাথরগুলো দেখিয়ে বললেন ড্যারেল। হীরাগুলো হ্যালোয়েনের হাতে পড়তে যাচ্ছে, আন্দাজ করেছিলাম। কলিন্সের দিকে তাকালেন তিনি। ওকে সন্দেহ করেছিলাম। হাতে নাতে ধরতে না পারলে হবে না, তাই অ্যারেস্ট করতে পারছিলাম না। ঠিক কোথায় আছে হীরাগুলো তাও জানতাম না। আরেকটা শিকের ভেতর পাবেন বাকিগুলো। কিশোর দেখালো অন্য শিকটা। ওর সঙ্গীটা বোধহয় পালালো। হ্যালোয়েনকে উদ্দেশ্য করে বললেন ড্যারেল। ব্রড? না, পালাতে পারেনি, জানালেন কলিন্স। আমার ঘরে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখে এসেছি। ভিক্টর পাহারা দিচ্ছে। ভি চোখ বড় বড় হলো ট্রেজারি ম্যানের। মানে সিংহটা? মাথা নুয়ে জানালেন কলিন্স। হেসে কিশোরের কাঁধে হাত রাখলেন হ্যামার। ভেরি গুড শার্লক হোমস, অর্ধেক পাথর বের করেছ, বাকিগুলো তুমিই বের করে ফেলো। প্রথম শিকটার মতোই দ্বিতীয় শিকটাও খুলে আনলো কিশোর। এই যে দেখুন জেন্টলম্যান, নাটকীয় ভঙ্গিতে শুরু করলো সে। প্রথমটার মতো এটাতে। একে অন্যের দিকে চেয়ে হাসল রবিন আর মুসা। লেকচার দেওয়ার সুযোগ ভালোই পেয়েছে আজ গোয়েন্দা প্রধান। 21। 7 দিন পর মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে ঢুকলো 3 গোয়েন্দা। এসো এসো, বসো, বললেন পরিচালক। থ্যাংক ইউ স্যার, প্রায় একই সঙ্গে বলল 3 কিশোর। রিপোর্টের ফাইলটা এগিয়ে দিল রবিন। প্রত্যেকটা পাতা মন দিয়ে পড়লেন পরিচালক। মুখ তুললেন। কয়েকটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। এই বিশ্রী যন্ত্রটা মেটাল শ্রেডার, ডাক্তার হ্যালোয়েন আর বোর্ড কি তোমাদেরকে মেরে ফেলার জন্যই ফেলে রেখে এসেছিলেন? না স্যার, জবাব দিল রবিন। ডাক্তার বলেছে আমাদেরকে সাময়িকভাবে সরিয়ে রাখার জন্যই ইয়ার্ডের পুরনো গাড়িতে ভরেছিল, পরে সময় মতো ছেড়ে দিত। কিংবা এমন কাউকে ফোন করতো যে গিয়ে ছাড়িয়ে আনতে পারে। ক্রেন যে আমাদের গাড়িটা তুলে নিয়েছে সেটা নিতান্তই নাকি অ্যাক্সিডেন্টাল। মাথা ঝোঁকালেন পরিচালক। ওরকম বিপজ্জনক জায়গায় রাখাটাই উচিত হয়নি ওদের। আরও কত জায়গা ছিল রাখার। আচ্ছা, যাই হোক, টোলকিনের ব্যাপারটা কি? সে এই কেসে কোথায় ফিট করছে? ভিক্টরকে কি সেই বের করেছিল, জখম করেছিল? গরিলাটা যে রাতে ছাড়া পেল সে রাতে বনের মধ্যে কি করছিল সেও কি চোরাচালানিদের একজন? না স্যার, চোরাচালানিদের লোক নয় সে। তাড়িয়ে দেওয়ার পরেও জাঙ্গাল ল্যান্ডে এসেছে, তার কারণ ডাক্তারকে সন্দেহ করেছিল। টোলকিনকে ধরে জিজ্ঞেস করেছে পুলিশ। সে জানিয়েছে ডাক্তারই নাকি মিস্টার কলিন্সের কাছে তার বদনাম করেছে। বলেছে জন্তু জানোয়ারের সঙ্গে দুর্ব্যবহার করে। তাকে তাড়িয়ে ব্রডকে চাকরি দিয়েছেন কলিন্স ডাক্তারের কথাই। জাঙ্গলল্যান্ডে কিন চুরি করে ঢুকেছিল বটে, কিন্তু ডাক্তারের নজরে পড়ে গিয়েছিল, আর সেজন্যই ভিক্টরকে ছেড়ে দিয়েছে ডাক্তার। দোষটা কিনের ঘাড়ে চাপানোর জন্যে। ভিক্টরের পায়ের কাঁটাটা একটা দুর্ঘটনা, জঙ্গলের মধ্যে কোনোভাবে কেটেছে। এই দোষটাও কিনের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে ডাক্তার। আমাদেরকে বনের মাঝে ফেলে রেখে গেছে কিন, শুধু মজা করার জন্যে। সে অন্তত তাই বলেছে। ব্রডকেও সন্দেহ করেছে কিন। সে রাতে ব্রডের উপর চোখ রাখার জন্যই ঢুকেছিল বনে। গরিলাটা ছাড়া পাওয়ার পরে ব্রডের মতো সেও ভয় পেয়ে যায়। দৌড়ে পালানোর সময় দেখে ফেলি আমরা তাকে। চিতাটা শার্লকে
ডাক্তার, না, ওটা সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট। ডাক্তার বরং আমাদেরকে বাঁচিয়েছে চিতাটাকে গুলি করে। ও, মাথা দোলালেন পরিচালক। এই কেসে অ্যাক্সিডেন্ট কাকতালীয় ব্যাপার বড় বেশি বেশি হয়েছে। তবে হয় এরকম, এসবের কোনো ব্যাখ্যা নেই। ফাইলের একটা পাতা উল্টালেন। এখানে লিখেছ মিস্টার ফ্র্যাঙ্কলিন সিনের সঙ্গে কাজ করত মাইকেল হ্যামার। হ্যাঁ স্যার, কিশোর বলল। তিনি ফায়ারআর্ম এক্সপার্ট। ওরকম একজন লোক দরকার ছিল সিনের। কাজেই ঢুকতে কোনো অসুবিধা হয়নি হ্যামারের। জাঙ্গলল্যান্ডে ঢুকে চোরাচালানিদের উপর চোখ রাখার সুবিধা হয়েছে এতে। সিন অবশ্য এসবের বিন্দু বিসর্গ জানে না। তার একজন লোকের দরকার ছিল। কম পয়সা পেয়েছে, ব্যাস। চোরাচালানিদের সর্দারকে, ডাক্তার? হ্যাঁ, আফ্রিকা থেকে শিকের ভেতরে ভরে হীরা আনানোর পরিকল্পনাও পুরোটাই তার। তানজানিয়ার মোয়াদুই আর শিনয়াঙ্গা জেলার খনি থেকে চুরি করা হয়েছে হীরাগুলো। নিয়ে আসা হয়েছে দারেস সালামে। সেখানে সিলভার কলিন্সের পাঠানো জানোয়ারের খাঁচায় ভরে দেয়া হয়েছে। তারপর তার করে দিয়েছে হ্যালোয়েনকে। সিলভার কলিন্স কিছু জানেন না এসবের। আসা মাত্রই ভিক্টরের খাঁচা থেকে কেন হীরাগুলো বের করে নিল না হ্যালোয়েন? ভেবেছিল খাঁচার মধ্যে রয়েছে, থাক না, নিরাপদেই আছে। তার জানা ছিল আরেকটা শিপমেন্ট আসছে গরিলার খাঁচায় করে। দুটো একসঙ্গে বের করে নিয়ে গায়েব হয়ে যেত জাঙ্গাল ল্যান্ড থেকে। বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিত দলের সবাই। কিন্তু গরিলাটা আসতে দেরি হয়ে গেল। ইতিমধ্যে অসুখে পড়ল হ্যালোয়েন, সর্দি জ্বর। আর ওদিকে ভিক্টরকে নিজের ঘরে নিয়ে এলেন উইলবার কলিন্স। খাঁচাটা দিলেন ফেলে। ভেঙে চুরে ফেলা হলো ওই খাঁচা। ওই চোরাচালানের খবর কিভাবে পেয়েছে কাস্টম জানায়নি আমাদেরকে হামার। জিজ্ঞেস করেছিলাম, বলল ছড়ি, এটা অফিসিয়াল সিক্রেট, ফাঁস করা যাবে না। ফাইলে টোকা দিলেন পরিচালক। আসল কথাটাই জানা বাকি এখনো। ভিক্টর নার্ভাস হয়ে যেত কেন? আপনি তো জানেন স্যার, জবাবটা দিল মুসা। বাড়ির কাছ দিয়ে অপরিচিত কাউকে যেতে দেখলে অস্থির হয়ে ওঠে কুকুর। আর সেই লোক যদি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে তাহলে তো ঘেউ ঘেউ করে বাড়ি মাথায় তোলে। ভিক্টরের ব্যাপারটাও হয়েছে তাই। বুনো জানোয়ার কুকুরের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। তাকে অস্থির করেছে হ্যামার আর ডারেল। রাতে বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, খোঁজাখুঁজি করেছে। ওই দুটো লোককে আমরাই পছন্দ করতে পারছিলাম না। ভিক্টর করবে কিভাবে? তা ঠিক। এক মুহূর্ত চুপ করে রইলেন পরিচালক। একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না। হ্যালোয়েনের মতো একজন ডাক্তার চোরাচালানে জড়িয়ে পড়ল কি করে? টাকার লোভ স্যার, বলল কিশোর। জাঙ্গালল্যান্ডে আসার আগে আফ্রিকায় ছিল, নানা জায়গায় চাকরি করেছে। সবগুলো চাকরিই ছিল কম বেতনের। টাকার টানাটানি লেগেই থাকতো। এই সময় একদিন পরিচয় হলো সিলভার কলিন্সের সঙ্গে। আফ্রিকার অনেক জায়গা ঘুরেছে হ্যালোয়েন। কোথায় কোথায় হীরা পাওয়া যায় জানে। চোরাচালানের চিন্তা ঢুকলো মাথায়। জাঙ্গলল্যান্ডে জানোয়ার পাঠানোর কথা শুনে পাকা করে ফেললো পরিকল্পনা। কথায় কথায় সিলভারকে বলল একদিন জাঙ্গলল্যান্ডে চাকরি করতে চায়। চাকরিটা পেতে কোনো অসুবিধা হয়নি হ্যালোয়েনের। তারপর আর কি? সেই পুরনো প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। সমাপ্ত।